দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি প্রশিক্ষক ও লাইফ কোচ মাশরাফি হাসান সীমান্তর কাছে। ভাইয়া আবার ফিরে এলাম আপনার কাছে। আপনি একজন প্রশিক্ষক এবং লাইফ কোচ, যেমনটি বলছিলাম। তো এটা তো অনেক বড় একটা দায়িত্ব। এই যে একটা অন্যরকমভাবে চিন্তা করা, অন্যরকমভাবে নিজের ক্যারিয়ারটাকে গোছানো, এই ভাবনার জায়গাটা আসলে কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল? আপনি দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ি, তখন আমার মনে হয় যে না, এখন যদি আমি একটা খুব ভালো ফ্রেন্ড পেতাম যে আমাকে আমার এই পুরো পরিস্থিতি ডিল করতে হেল্প করতো, আমি খুব ভালো ফিল করতাম। কিংবা অনেক সময় আপনার মনে হবে যে আপনি আপনার লাইফের অনেক ভালো ভালো অ্যাডভাইস জীবনের এমন স্টেজে পেয়েছেন যেই স্টেজে আর অ্যাডভাইসটাকে কাজে লাগানোর কোনো সুযোগ আপনার কাছে নেই। আপনি রাইট অ্যাডভাইসটা লাস্ট মোমেন্টে পেয়েছেন। কিংবা অনেক সময় এমনও দেখা যায় যে আমরা আসলে সঠিক ইনফরমেশন না জানার কারণে, সঠিক স্কিলটা না গড়ে তোলার কারণে আমরা অনেক সময় নিজেদের জন্য আমরা অনেক অপরচুনিটি আমরা তৈরিও করতে পারি না, গ্র্যাবও করতে পারি না। আর ঠিক সেই জায়গা থেকে আমার সবসময় একটা জিনিস মনে হতো যে একটা মানুষ তার জীবন চলার পথে সবসময়ই সঠিক মানুষের সঙ্গ, পরামর্শ এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কোনো না কোনো ফোর্স দরকার, এবং সেটা সঠিক সময়ে হতে হবে। সঠিক সময়ে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের লাইফের বেশিরভাগ ডিসিশনই হচ্ছে আসলে স্টেজ স্পেসিফিক। বাবা মা আমাদের ভালো চায়, কিন্তু অনেক সময় যেটা হয় বাবা মার কাছেও কিন্তু আসলে কমপ্লিট ইনফরমেশন থাকে না। আমাদের ভাই বোনেরা হয় তারা আমাদের সমসাময়িক, তাদের কাছেও হয়তো 10 বছর পরে আমার কোন স্কিলটা কাজে লাগবে, 5 বছর পরে আমার পড়াশোনা আমাকে কোথায় নিয়ে যেতে পারে, এই ধরনের গাইডলাইন দেওয়ার মতো কিন্তু এনাফ গবেষণা কিংবা ডেটা তাদের কাছে থাকে না। ঠিক সেই জায়গা থেকে আমার মনে হলো যে মানুষ যদি তার জীবনের সঠিক মোমেন্টে তার ডিসিশন মেকিং নিয়ে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, রিলেশনশিপ ডেভেলপমেন্ট নিয়ে সে যদি সঠিক গাইডলাইনটা পায়, সে একটু কম ভুল করবে, তার জীবন থেকে অনেক সময় বেঁচে যাবে। কারণ আমাদের বলা হয় আমরা ভুল থেকে সবাই শিখি। এখন আপনি সারা জীবন ভুল থেকে শিখতে গেলে আপনার জীবনই শেষ হয়ে যাবে। তার থেকে এটা বেটার হচ্ছে কিছু মানুষ যদি আপনাকে হেল্প করে, ভুলকে তো আর জিরো করা যাবে না, আপনি মিনিমাইজ করে নিয়ে আসতে পারবেন। আপনার হ্যাপিনেস, অ্যাকমপ্লিশমেন্ট, অপরচুনিটি প্রত্যেকটাকেই আসলে ম্যাক্সিমাইজ করা যাবে। আমার নিজের জীবনের না পাওয়া থেকেই মূলত আসলে আমার এই ধারণাটা আসে যে এই প্রয়োজনটা নিশ্চয়ই শুধু আমার একার না, আরো অনেকেরই হয়তো আছে। বাহ, মানে নিজের লাইফ থেকে আসলে লার্নিংটা নিয়ে আপনি সেটা অন্যের লাইফে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারে চিন্তা করেছেন। এটা কি স্টুডেন্ট লাইফ থেকেই এই কাজটি শুরু করেছিলেন বা কিভাবে শুরু হলো? জি, আমি যদি শুরুটা বলি, আমার শুরুটা আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি পড়াশোনার বাইরে বেশ কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমি অনেক ডিপলি ইনভলভ ছিলাম। আপনি হয়তো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার নাম শুনে থাকবেন, সেটার এক্সটেম্পোর অ্যাক্টিং ক্যাটাগরিতে আমার ন্যাশনালি সিলভার মেডেল ছিল। এর পরবর্তীতে আমার এক্সটেম্পোর স্পিচে আমি তখন ন্যাশনালি আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। ইউনিভার্সিটিতে আসার পরে আমি প্রচুর পরিমাণ, যেহেতু আমি জাহাঙ্গীরনগর আইবি এর স্টুডেন্ট ছিলাম, প্রচুর বিজনেস কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, বিশেষ করে ডিবেট কম্পিটিশন, এই কম্পিটিশনগুলোতে আমি খুব ডিপলি ইনভলভড হই, অ্যাটেন্ড করি। আল্লাহর ইচ্ছায় আমার দেশ এবং দেশের বাইরে থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড আসে। দেন আমি বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে গিয়ে আমি এই স্কিলগুলো শেখানো আমি শুরু করি যে তোমরা কিভাবে স্কিলটাকে ডেভেলপ করতে পারো, সিমিলার কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারো এবং সেখান থেকে তুমি জিতে আসতে পারো। তখন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। বিভিন্ন স্কুল কলেজগুলোতে যখন আমি এই ওয়ার্কশপগুলো নিতাম, অনেক সময় ছেলেমেয়েরা বলতো যে ভাই আমি তো আসলে আমার স্কিল ডেভেলপ করতে চাই, কিন্তু এগুলো যে করা উপকারী এটা আমি আমার বাবা মাকে বোঝাতে পারি না। আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাতে পারি যে এই স্কিলগুলো আসলে আমার জন্য ডেভেলপ করাটা খুব জরুরি। এর পরবর্তীতে আমি ওই ছেলে মেয়েদের বাবা মার সাথে আমি বসা শুরু করি। তখন আমি দেখলাম যে আসলে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভেতরেই ফ্যামিলির ইকোসিস্টেম এবং ফ্যামিলির একজন মেম্বারের সাথে আরেকজন মেম্বারের কমিউনিকেশন এবং রিলেশনশিপের ফাউন্ডেশনটা আমাদেরকে আসলে প্রপারলি সমাজ শেখায় না, যার জন্য আমি ভয় পাই বাবার কাছে আমার কিছু একটা শেয়ার করতে হবে। তখন থেকেই আমার মূলত মনে হলো ওকে, স্কিল ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট, রিলেশনশিপ এবং একটা মানুষের লাইফের ফাউন্ডেশনটা যেই ফ্যামিলি থেকে আসে সেই ফ্যামিলিরও ইকোসিস্টেম ডেভেলপমেন্ট আসলে প্রয়োজন। তখন আমি খুঁজে দেখলাম যে আসলে এই ধরনের কাজ কোথায় কিভাবে করা হয়। আমি দেখলাম যে আমাদের উন্নত বিশ্বে তারা এটাকে খুব সুন্দর একটা নাম দিয়েছে, যেটাকে তারা বলে লাইফ কোচিং, যেখানে 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়। প্রথমত, আপনি আপনার লাইফের ডিসিশন কিভাবে নেবেন। দ্বিতীয়ত, আপনার লাইফের যারা ইম্পর্টেন্ট মানুষ তাদের সাথে আপনার সম্পর্ক আপনি কিভাবে ভালো রাখবেন।
এবং তৃতীয়ত আপনি আপনার স্কিলটাকে আসলে কিভাবে ডেভেলপ করতে পারেন। এটা সাইকিয়াট্রি সাথে একটু আলাদা, কারণ একজন সাইকিয়াট্রিস্ট বিষয় আসছে, একটা হচ্ছে রিলেশনশিপ ইস্যুস আর এটা হচ্ছে ডিসিশন মেকিং, স্কিল ডেভেলপমেন্ট। এবং এটা কিন্তু আপনার সাইকিয়াট্রিক যে আমাদের মেডিকেশন সেখান থেকে আলাদা, কারণ সেখানে আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করা হবে। লাইফ কোচরা কোনো মেডিসিন প্রেসক্রাইব করে না, তারা যেটা করবে আপনার সাথে বসবে, আপনার অতীত সম্পর্কে জানার চেষ্টা করবে, আপনার ফিউচার গোল জানার চেষ্টা করবে, সেটার উপরে বেস করে আপনার কোন কোন স্কিলে ফোকাস করা উচিত, কোন কোন ধরনের মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো রাখা উচিত, এবং আপনার মাইন্ডসেটটা আসলে কেমন হওয়া উচিত, এই বিষয়ে আপনাকে তারা হেল্প করবে। আচ্ছা, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে লেখাপড়া করেছেন, পরবর্তীতে আপনি মাস্টার্স করলেন ডেভেলপমেন্ট স্টাডি। হ্যাঁ, আমি কেন এটা করেছি আসলে কারণ দুটো। প্রথমটা হচ্ছে আমি যখন প্রচুর ডিবেট প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করতাম, আমাদের ডিবেটগুলো বেশিরভাগই হতো পলিসি ডিবেট। সো এই কারণে ডেভেলপমেন্ট স্টাডিজের একটা বেসিক ফাউন্ডেশন আমার এক্সট্রা কারিকুলারের কারণে তৈরি হয়েছিল। এবং দ্বিতীয়ত যেহেতু আমি প্রশিক্ষণ নিয়ে কাজ করি, প্রশিক্ষণের পুরো পরিসরকে আসলে 4টা বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। কর্পোরেট অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে আমি আমার আইবিএ ডিগ্রি দিয়ে আমি একটা রেলেভেন্ট প্রোফাইল তৈরি করে আমি তাদের সাথে কাজ করতে পারি। সরকারি প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইউএন সংক্রান্ত বা যারা যারা আমাদের উন্নয়ন সংস্থা আমরা যাদেরকে বলি। এই কারণে ওই উন্নয়ন সংস্থাদের সাথে যাতে আমি প্রপারলি কাজ করতে পারি, এটার কারণে আমি একাডেমিক্যালি সরকার ও উন্নয়ন অধ্যয়ন, সেখানে আমি একটা মাস্টার্স করি, আপনাদের দোয়ায় আমি সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হই, এবং আমার ডিজার্টেশনটাও আলাদা একটা ডিস্টিংশন পাই, যেটা আমি আমার ফিল্ডেই করার চেষ্টা করি। আচ্ছা, তো এই যে প্রশিক্ষক হিসেবে নিজের যাত্রাটা শুরু করা বা একজন কনসালটেন্টের ভূমিকাটা পালন করা, সেটা তো অনেক বড় একটা দায়িত্ব। বিভিন্ন রকম কর্পোরেট অফিসগুলোতে গিয়ে অনেক মানুষের সামনে মোটিভেশন দেওয়া বা তাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে সেটা তৈরি করে দেওয়া, এই কাজটা আসলে কিভাবে করে করেন বা প্রসেসটা কি আপনার ক্ষেত্রে? এই কাজের অনলি 10% হচ্ছে দেখা যায়। আপনি যখন কোনো একটা জায়গায় ট্রেনিং দেই, ট্রেনিং ভেন্যুর একটা সুন্দর ছবি, ভিডিও, এগুলো মার্কেটিংয়ের জন্য আমরাই বানাই, ওটা দৃশ্যমান দেখা যায়। বাট ওই একটা ট্রেনিং ডেলিভারির আগে আমরা যেটা করি, আমরা একটা প্রতিষ্ঠানে যাই, প্রতিষ্ঠানটা ভিজিট করি, সেই প্রতিষ্ঠানে যেই মানুষটা এইচআর ডিপার্টমেন্টে আছেন, যেই মানুষটা তাদের হেড অফ সেলস, যেই মানুষটা মালিক, প্রত্যেকটা মানুষের সাথে আমরা আলাদা আলাদাভাবে আমরা বসি। আমরা প্রতিষ্ঠানটার অতীত জানার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি প্রতিষ্ঠানটা তাদের মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে, কারা তাদের মেইন ক্লায়েন্ট, কারা তাদের মেইন এমপ্লয়ি, তাদের প্রত্যেকটা কর্মী তারা কত বছর ধরে চাকরি করছে, কার কোন ধরনের কাজে চ্যালেঞ্জ হচ্ছে, কমপ্লেইনিং কাস্টমারকে তারা আসলে কিভাবে হ্যান্ডেল করে। সো তাদের প্রত্যেকের উপরে আমাদের টপ ম্যানেজমেন্টের উপর একটা সার্ভে হয়, আমরা তাদের কাছ থেকে ব্রিফ নেই, এমপ্লয়ীদের কাছেও আমরা একটা সার্ভে করি, আমরা তার একটা স্কিল গ্যাপ আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করি। এর পরবর্তীতে আমরা একটা ইনিশিয়াল মেটেরিয়াল ডেভেলপ করে আমরা ম্যানেজমেন্টকে দেখাই যে আপনারা যেই ধরনের প্রোডাক্ট নিয়ে যেই ধরনের কাস্টমারকে ডিল করেন এবং আপনাদের এমপ্লয়ীদের প্রোফাইলটা যেরকম, সেই অনুযায়ী আমরা মনে করি তাদের কাছে যদি এই মেসেজ এবং অ্যাকশন প্ল্যান চলে যায় বা এই স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান যদি তারা পায়, তারা বেটার ওয়েতে কাস্টমারকে সার্ভ করতে পারবে। ম্যানেজমেন্ট আমাদেরকে অ্যাপ্রুভ করলে দেন আমরা ট্রেনিংটা অফার করি। অর্থাৎ ট্রেনিংয়ের আগে কিন্তু আমাদের একটা থরো ব্যাকগ্রাউন্ড স্টাডি এবং রিসার্চ হয়ে যায় দরকার। ট্রেনিংটার পরবর্তীতে আমরা আবার তাদেরকে বেশ কিছু ট্রেনিং বুক দেই। ওই ট্রেনিং বুকে হচ্ছে তাদের অ্যাকশন প্ল্যান লেখা থাকে, যে সে তার প্রথম সপ্তাহে কি করবে, প্রথম মাসে কি করবে, 3 মাস পরে সে কি করবে, এবং আমরা ম্যানেজমেন্টকে এটা দিয়েও দিই যে সে কাজটা ঠিকমতো করছে কিনা আপনি মনিটর কিভাবে করবেন। এবং সেক্ষেত্রে আমরা একটা ট্রেনিং দেওয়ার পরবর্তীতে প্রতিষ্ঠানের সাথে কথা বলে 6 মাস পরে আমরা একটা ফলো আপে যাই যে সে 6 মাসে কতটুকু অ্যাপ্লাই করেছে, কি কি রেজাল্ট পেয়েছে। সাধারণত একটি ট্রেনিং কত দিনের হয়? এগুলো আসলে ভ্যারি করে, 1 ঘন্টা থেকে শুরু করে 3 দিন পর্যন্ত ট্রেনিং হয়। কি কি বিষয়ের উপর এখন পর্যন্ত আপনারা ট্রেনিং দিয়েছেন? আমাদের এখানে ট্রেনিং এর বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি এখন যেটা চলে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আচ্ছা, অর্থাৎ আমি আমার কলিগের সাথে, কাস্টমারের সাথে, টপ ম্যানেজমেন্টের সাথে, ইভেন সারাদিন আমি অফিসে কষ্ট করি কার জন্য, আমার ফ্যামিলি মেম্বারগুলো যাতে ভালো থাকে, তাদের সাথে কমিউনিকেশন, এই কমিউনিকেশন স্কিলের উপরে হচ্ছে আপনার একটা বড় ধরনের ট্রেনিং আমাদের হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স এটার উপরে হয়, অর্থাৎ আমি আপনার ইমোশন বুঝে আপনার সাথে আমি কথা বলতে পারছি কিনা,
লিডারশিপ অ্যান্ড টিম বিল্ডিং এর ট্রেনিং হয় যেখানে আমরা তাদের ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আমরা কাজ করি। সেলসের ট্রেনিং হয় যেখানে একজন সেলসম্যান সে কাস্টমারের সাথে সে কিভাবে রিলেশনশিপ তৈরি করতে পারে, কাস্টমারকে সে ধরে রাখতে পারে এবং কাস্টমার যাতে না কিনে না ফেরে বিজনেসটাকে যাতে গ্রো করতে পারে, এগুলোর উপরে ট্রেনিং হয়। এর পাশাপাশি আরও কিছু টেকনিক্যাল ইস্যুতে হয়, যেমন প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং। এই সমস্ত ট্রেনিংয়ে আমরা কেস স্টাডি অফার করি এক একটা প্রতিষ্ঠানকে, যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি কেসের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে নিজেদের সাইড থেকে তারা ডিসিশন মেকিং এর একটা ট্রায়ালে তারা ঢুকে যেতে পারে। আপনারা যে কাজটা করছেন এইটা আর কন্টেন্ট ক্রিয়েশন, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? কন্টেন্ট ক্রিয়েশন এবং আমাদের কাজ দুটোতে আসলে এক অর্থে পার্থক্য নেই, ওভারল্যাপিং রয়েছে। কারণ আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাব কাজ করার জন্য, আমরা আসলে তাদেরকে কোন ধরনের মেসেজ আমরা ডেলিভার করব তারা আমাদের কাছে স্যাম্পল দেখতে চায়। সো এইটার কারণে আমার একটা খুবই ডেডিকেটেড কন্টেন্ট টিম আছে এবং আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করা অ্যামেজিং কিছু মানুষ রয়েছে যারা আমাকে কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করে, শাফিন এবং আহমেদ হাসান। ওরা যেটা করে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ছোট ছোট পয়েন্ট কিংবা প্রবলেম আমরা আইডেন্টিফাই করি, সেগুলোর উপরে আমরা ছোট ছোট ভিডিও বানাই। একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আমরা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি আপনি এবং আপনার আরেক কলিগ দুজনের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তৃতীয় ব্যক্তিকে ধরে আনা হয়েছে আপনাদের ভেতরের এই কনফ্লিক্টকে ম্যানেজ করতে হবে। এখন তৃতীয় ব্যক্তি যদি এটা ধরে নেয় যে আমার দায়িত্ব হচ্ছে নুজহাত আপু এবং আরেকজন যে ভাই আছে তাদের ভেতরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আমার একটা ডিসিশন দিয়ে আসতে হবে, এটা ভুল অ্যাপ্রোচ। অফিসের ভেতরে দুটো মানুষের যখন কনফ্লিক্ট হয়, তৃতীয় মানুষ হিসেবে সবসময় ডিসিশন প্রডিউস করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব দুজনকে বলার সুযোগ দেওয়া, আপনারা একে অপরকে কনভিন্স করবেন সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া। আমরা এই ধরনের বিভিন্ন যখন অর্গানাইজেশন আমরা ভিজিট করি, এরকম অসংখ্য কেস আমরা পাই এবং সেগুলোর উপর আমরা ছোট ছোট টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি, অ্যাকশন প্ল্যান এই রিলেটেড হচ্ছে আমরা কন্টেন্ট বানাই এবং এই কন্টেন্ট আমাদেরকে হেল্প করে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে। মানে এটা অনেকটা মার্কেটিং টাইপ। এটা অনেকটা মার্কেটিং টাইপ, এইটা অনেকটা সোশ্যাল সার্ভিস টাইপও বলতে পারেন, কারণ তারা এই সলিউশনগুলো যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় তারা কাজে লাগাতে পারবে। যারা টার্গেট অডিয়েন্স থাকে তাদেরকে রিচ করা যায়। অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা যারা, আমাদের কমন মিল, তারাও কোনো না কোনো ধরনের মেসেজ ডেলিভার করে, আমরাও কোনো না কোনো ধরনের মেসেজ ডেলিভার করি। তাদের কোনো মেসেজে হয়তো নলেজ থাকে, তাদের কারো মেসেজে হয়তো ক্রিয়েটিভ স্টোরি থাকে, এন্টারটেইনমেন্ট থাকে, আমাদের মেসেজে সলিউশন থাকে। এইটুকুই জাস্ট পার্থক্য। এখন কি ভাবছেন বা নতুন করে আসলে আপনার যে কাজগুলো আছে সেগুলোকে কিভাবে গোছানোর চেষ্টা করছেন? আমার কাজ খুব গোছানো বলতে কি, আমার মূল কাজ হচ্ছে মানুষকে সলিউশন প্রোভাইড করা। সলিউশন প্রোভাইড করার জন্য আমি অনেকগুলো মিডিয়াম ইউজ করি। এর মাঝে আমি ইউটিউবে ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আমাদের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অন্যান্য জায়গায় যায়। অর্থাৎ কন্টেন্ট আমার একটা টাইপ যেটার মাধ্যমে আমি সলিউশন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার লেখা বই, এটা আরেকটা টাইপ। আবার 2018 আমার প্রথম বই বের হয়েছিল লাইফ ইজ ভেরি ইজি, যেখানে আমাদের লাইফের 11টা প্রবলেমের আমরা সলিউশন দেই। 20 আমার সেকেন্ড বই বের হয় যেখানে আমরা 6টা সাইকোলজিক্যাল জগৎ, অর্থাৎ আমাদের স্বপ্ন, ভয়, বাস্তবতা, এরকম কিছু আমাদের জগৎ আছে, সেগুলোর সলিউশন দেই। এখন আমি আরেকটা বই নিয়ে কাজ করছি যেটার নাম হচ্ছে নিজেই বোঝাই নিজেকে। অর্থাৎ আপনি কিভাবে নিজের প্রবলেম নিজে আইডেন্টিফাই করে নিজে আপনি সলিউশন জেনারেট করবেন। সো বই হচ্ছে আমার সেকেন্ড আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আমি সলিউশনটাকে কমিউনিকেট করি। ট্রেনিং আমার আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আমি গভর্নমেন্ট, প্রাইভেট, ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এমপ্লয়ীদের স্কিল রিলেটেড সলিউশন আমি অফার করি। 1-to-1 কোচিং আমার আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আমি চেষ্টা করি পার্সোনালাইজড ওয়েতে একটা মানুষকে সলিউশন দিতে। আবার বেশ কিছু অনলাইন কোর্স আছে বেশ কিছু প্ল্যাটফর্মে, যেমন ব্রাইট স্কিলসে রয়েছে, একাডেমি অফ বিজনেস প্রফেশনালসে রয়েছে, ইম্প্যাক্ট একাডেমিতে রয়েছে, একই সাথে আরও বেশ কিছু ঘড়ি লার্নিং বিভিন্ন জায়গায় রয়েছে। অনলাইন কোর্স আমার আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আমি মানুষকে এটা অফার করি। আর আমি পার্সোনালি আমি রিসার্চ জিনিসটা আমি আরও শেখার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে আপনার লাইফের অধিকাংশ প্রবলেমের সলিউশন আপনার ভেতরে আছে। সো আমার ওই প্রসেসটা বের করতে হবে যে আপনি কিভাবে আপনার প্রবলেমের সলিউশনটা আপনি নিজে বের করতে পারেন। ভীষণ ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে এবং অনেক কিছু আসলে জানা হলো। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমাদের লাইফটা আসলে খুব ছোট, আমাদের 72 থেকে 75 বছরের একটা গড় আয়ু নিয়ে আমরা প্রত্যেকেই আসি। সো আপনি একটু সময় হাতে রেখে নিজেকে আপনি জিজ্ঞেস করেন কোন জিনিসটা আপনাকে হ্যাপি করে,
তার ভেতরে যেই জিনিসগুলো আপনার জন্য করা সহজ একটু দ্রুত করে ফেলার চেষ্টা করেন, কারণ জীবনে সঠিক সময় বলে আসলে কিছু নাই, জীবনে দেরি হয়ে যাওয়া বলেও আসলে কিছু নাই। আর যেই জিনিসটা আপনি হারানোর ভয় করছেন সেই জিনিসটা হয়তো কখনোই আপনার ছিল না, যেটা আপনি পাওয়ার আশা করছেন সেটারও হয়তো মালিকানা অন্য জায়গায়। সো আমি আপনাকে বলবো যে নিজেকে এই প্রশ্নটা করেন কোন জিনিসটা আপনাকে হ্যাপি করে, উত্তরটা যখন তৈরি হবে নিজের হ্যাপিনেসের জন্য আপনি চেষ্টা করেন, দেশের জন্য কিছু করেন, নিজের কাছে নিজে সৎ থাকেন। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন আইনজীবী রবার্ট ইঙ্গারসলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজের যে অধিকার দাবি করো অন্যকেও তা দাও। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।